16 জুলাই 2025 তারিখে গোপালগঞ্জে প্রশাসন ও জনসাধারণের মুখোমুখি অবস্থানের জন্য দায়ীকে বিভিন্ন মিডিয়ায় প্রচারিত সংবাদের প্রেক্ষিতে আপনাদের মতামত কি? এইখানে প্রোগ্রাম না, এখানে মুজিববাদ মুর্দাবাদ কর্মসূচি হবে। দিন শেষে কিন্তু আমরা অফিশিয়ালি 4 জন মানুষকে হারিয়েছি, প্রাণ হারিয়েছেন, অনেকে গুলিবিদ্ধ হয়েছে। তো প্রশ্ন এটাই ছিল যে এটা এড়ানো যেত কিনা। নিশ্চয়ই এটা এড়ানো যেত, এবং যারা এটা এড়াতে পারত তারা সেটা না করে তারা এটাকে উস্কানি দিয়েছে। কিভাবে উস্কানি দিয়েছে? শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে একটি দল, সেই দলটি অনিবন্ধিত, তাদের রেজিস্ট্রেশন নাই। অফিশিয়ালি বাংলাদেশে তারা এখনো কোনো রাজনৈতিক দল না, তারা একটা সংঘ যারা রাজনৈতিক দল হতে চায়, এবং তারা নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চেয়েছে। নিবন্ধন বাতিল করলে যদি কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে না পারে, অথবা নিবন্ধন স্থগিত করে দিলে যদি তাদের কার্যক্রম স্থগিত করা যায়, অথবা তাদের প্রতীক বাতিল করা যায়, তাহলে ওই একই অবস্থায় যাদের নিবন্ধন নাই তারা প্রত্যেকে আছে। তার মানে একটি অনিবন্ধিত রাজনৈতিক দল পদযাত্রার ঘোষণা দিয়েছেন, সেটা তাদের কমিউনিকেশন প্র্যাকটিস, তারা জনগণের কাছে যাচ্ছেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু তারা অন্য সকল জেলায় প্রবেশ করেছেন পদযাত্রা এই শব্দটি ব্যবহার করে, কিন্তু গোপালগঞ্জে প্রবেশ করার আগে তারা অধিক উত্তেজনায় লিখেছেন যেটা মার্চ টু গোপালগঞ্জ। তারপরে সমস্ত সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গাতে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে এইরকম যে তারা মুর্দাবাদ করতে এখানে যাচ্ছেন। হবে যে আপনি যদি একটা পাড়ায় ঢোকেন, সেই পাড়ায় মনে করেন একজন বড় ভাই আছেন, যে বড় ভাইকে সবাই শ্রদ্ধা করে, অন্য পাড়ার লোক ঢুকে সেই বড় ভাইয়ের নামে কিছু বললে সে যাই হোক না কেন পাড়ার লোকজন প্রতিবাদ করে। আর ঢুকেছেন এমন একটা জায়গায় যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর আছে, এবং সেইটাকে ঘিরে নানান ধরনের ধোঁয়াশা তৈরি করা হয়েছে যে তারা কি করবেন, কি করতে পারেন। এরকম একটা অবস্থা তৈরি করলে একটা প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, একটা অনিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সমস্ত বাহিনী এক জায়গায় হয়ে যাচ্ছে, এটা কি আসলে সরকারি দল? এইটার জন্য টাকা খরচ হয় না? প্রথমত আপনি শান্তিপূর্ণ পদযাত্রাকে যদি মার্চ টু গোপালগঞ্জ বলেন, যেখানে অন্যখানে বলেন নেই, তখন আপনার একটা আবেগ প্রকাশ পায়, বেশি আবেগ, অথবা আপনার একটা অ্যাগ্রেসিভনেস প্রকাশ পায়। এখানে কোনটা প্রকাশ পেল? এখানে অ্যাগ্রেশন, অফকোর্স তারা অ্যাগ্রেশন নিয়েছেন, এবং তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্রচার প্রচারণা ছিল, এবং বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে গুড়িয়ে দেওয়া হবে অথবা পরবর্তীতে করা হবে, এবং যে উদ্দেশ্য নিয়ে তারা গেছেন, মুজিববাদের কবর দিতে হবে, একটা বাদের কবর দিতে হবে, এবং স্লোগানগুলো তো আমরা শুনেছি। তারা যতক্ষণ পর্যন্ত বক্তৃতা মঞ্চে ছিলেন তারা কি কি স্লোগান দিয়েছেন, সেখানে তো আমরা স্লোগানগুলো ভিডিও ক্লিপস আছে, এটা সবাই জানে। সুতরাং অ্যাগ্রেশনটা তারা দেখিয়েছেন। তুষারের সাথে আমি একদম একমত যে এই দলটা তো এখনও নিবন্ধনই হয়নি। আচ্ছা ঠিক আছে, নিবন্ধন না হলেও একটা সংঘ হিসেবেও আপনি আপনার কথাবার্তা বলতে পারেন, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের পাহারাদারদের পাহারায় আপনি কাজ করবেন, এটা তো হতে পারে না। শুধু তো এটা ঘটে নেই, এখানে প্রিন্স সাহেব আসছেন, উনি নিশ্চয়ই বলবেন, ওনার মতামত শুনতে চাইব। 5 আগস্ট পূর্ববর্তী বা পরবর্তী যে গোলাগুলি হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আর গুলি চলবে না এভাবে। প্রধান উপদেষ্টার আগে তো আমাদের সেনাবাহিনী প্রধান বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি করবে না, এবং প্রধান উপদেষ্টা বলেছিলেন এই গুলি এবং এই মৃত্যুর দায় তো এখন প্রধান উপদেষ্টার। কারণ আমাদের দেশে সরাসরি কথা হচ্ছে যে আমরা সবসময় কাকে দায়ী করেছি? আমরা যখন আইয়ুব খান ছিল, আইয়ুব খানকে দায়ী করেছি। আমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিব ছিল তাকে দায়ী করেছি, জেনারেল জিয়াকে দায়ী করেছি, জেনারেল এরশাদকে দায়ী করেছি, খালেদা জিয়াকে দায়ী করেছি, শেখ হাসিনাকে দায়ী করেছি। তো এখন এই ঘটনার দায়িত্ব পুরোপুরি ইউনূস সাহেবের। এবং এর কেন দায়িত্বটা বেশি? ইউনূস সাহেব শুধু প্রধান উপদেষ্টা নন, প্রধান উপদেষ্টা হিসেবে তো উনি দায়ী, প্রধান হিসাবে, এবং উনি কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এবং এখানে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি তারা গুলি করেছেন। তো সেই গুলি করার অনুমতি, রুলস অফ এনগেজমেন্ট থাকবে না একটা? ঘটনার পরে ডক্টর ইউনূস নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন যে তার হাতে রক্ত লেগেছে কিনা,